নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের রাশি পরিবর্তন, মঙ্গল রাশি পরিবর্তন করছে 23শে ফেব্রুয়ারি, একদম অবস্থান করবে রাশির উপরই। এতদিন তো উচ্চ অবস্থায় মকর রাশিতে ছিল, এবার এই 23শে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত রাশির উপরই অবস্থান করবে। আর রাশির উপর অবস্থান করা মানে মঙ্গলের একসাথে 5টি গ্রহের অবস্থান। কীরকম প্রভাব দিবে এই সময়কালে মঙ্গল? কারণ মঙ্গল হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা যেটা হচ্ছে মঙ্গলের সাধারণ রাশি বৃশ্চিক রাশি, এবং তার মূল ত্রিকোণ রাশিটা পড়ে যাচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রম। এই ঘর, এই দুটি ঘরের অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করছে 23শে ফেব্রুয়ারি। যেদিনেই পরিবর্তন করবে সেদিন আরও 4টি গ্রহের সাথে যে জুটি করবে। রাশির উপর অবস্থান করছে শুক্র, রাশির উপর অবস্থান করছে বুধ, কারক গ্রহ। বুধের পরিবর্তন তো আমরা দেখলাম, এটাকে অনেকদিন মধ্যে বুধ অবস্থান করবে এখানটাতে এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত। তো এবার এই যে পরিবর্তন, শুক্রের পরিবর্তন, তারপরে সূর্যের পরিবর্তন, এবার মঙ্গলের পরিবর্তন, 5টি গ্রহ একসাথে অবস্থান। কোন দিক থেকে লাভবান হবে এই সময়কালে কুম্ভ রাশি, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো মঙ্গল কি? মঙ্গল হচ্ছে সবসময় মানে তেজ ক্রোধ, এগুলো তো মঙ্গলের মধ্যে থাকে। বাগবিতণ্ডায় জড়িত হয়ে পড়া, এগুলো থাকে মঙ্গলের মধ্যে। কিছু বুঝবে না, সেনাপতি তো। তো এখন প্লাস পয়েন্টটা থাকছে যে এই যে 5টি গ্রহ একসাথে অবস্থান করছে, এই অবস্থানে যেরকম একটা মানে ভালো দিক উঠে আসছে, সেরকম কিন্তু কিছু দিক থেকে সাবধান। কারণ এই পরিবর্তনের সব থেকে কি, যেরকম বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, সেরকম বড় বড় সুযোগ আসার সম্ভাবনা থাকবে, কিন্তু তার সাথে হতে হবে কিন্তু বিশেষভাবে সতর্কও থাকতে হবে এই সময়কালে। কারণ সবই ভালো, কিন্তু রাহু তো কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ রাশির উপর অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। আর মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘর, কর্মের ঘরের অধিপতি। তো রাহু আর মঙ্গলের জুতিতে তৈরি হয়ে যায় অঙ্গারক যোগ। তো যার জন্য কিন্তু একটা বিস্ফোরক প্রভাব থাকবে এই সময়কালে। বিস্ফোরক প্রভাব, রাহু মঙ্গলের জুতি মানে একটা বড় বড় কাজ, বড় বড় যন্ত্রাংশের কাজ যেটাকে বোঝায়। আর মঙ্গলের সাথে কেতুর জুতি মানে ছোট ছোট যন্ত্রাংশের কাজ। এই জিনিসটা কিন্তু বুঝায়। তো প্লাস পয়েন্ট থাকছে যে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। আবার এই মাসেই কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। 11ই মার্চে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। আর রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে। তো এই সোর্সে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান, আর এই যে শনির অবস্থান, আর রাশির পরে এই যে মঙ্গলের অবস্থান, এটাতে কিন্তু তৎকালীন সম্পর্ক উঠে আসছে। আবার আর একটা দিক যদি বিবেচনা করা যায়, যে কর্মের ঘরের অধিপতি, কেন্দ্রের ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ কর্ম করে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার সময়। কিন্তু ডিস্টার্বটা হচ্ছে কোথায়? রাহু। সূর্য যদি থাকে সে ঠিক রয়েছে, সপ্তম ঘরের অধিপতি সূর্য। সূর্য তো রাজার সাথে মন্ত্রীর যোগ। রাজা যেটা আদেশ করবে সেটাই কাজ হবে। রাজা যে কাজ দিবে সেটা তো লিখিত দিবে, সেই লিখিত অনুযায়ী সেনাপতি করবে, এটাই তো নিয়ম। যার জন্যই সূর্য আর মঙ্গলে যখন জুতি তৈরি হয়, তখন কিন্তু এই জিনিসটাই উঠে আসে যে সব কাজ পরিকল্পনা করে করতে হবে, লেখাপড়ি করে করতে হবে। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে, তাহলে যথেষ্ট সফল হওয়া যায় যখন সূর্য আর মঙ্গলের জুতি হয়। আর ডিস্টার্ব হয়ে গেছে কোথায়? এই রাহুর সাথে এই অবস্থান। না তো যত দিক মানে সবগুলোই প্রায় সমান সমান চলছিল, ভালো অবস্থান। আর আরও একটা দিক বলতে গেলে যে মানে সপ্তম ঘরের দৃষ্টিটা থাকবে। তো সমস্যা কিন্তু এদিকেও থাকছে, যে সপ্তম ঘরের দৃষ্টি, সূর্য মঙ্গলের দৃষ্টি। সূর্য নিজের ঘরকে দেখবে, এটাও ঠিক, কিন্তু সূর্য মানেও আবার একটা তেজ ক্রোধ দীর্ঘ। আর এখানটাতে মঙ্গল চলে আসলো, আর এই রাশিটাও হয়ে গেছে আবার এই মানে বায়ুতত্ত্ব রাশি, অগ্নিতত্ত্বের অবস্থান। তো বিস্ফোরক তৈরি হচ্ছে। তো যাই হোক, কোন দিক থেকে বিশেষভাবে লাভ হবে, কোন দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, এগুলো সমস্ত কিছুই আজকের আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তো সবার প্রথম বলতে গেলে যদি লাভের কথাই যদি বলি, তো লাভ হবে কি? পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে রাশির উপর। তো শিক্ষার ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, শিক্ষার ঘরটা তো বুধও তো এই সময়কালে রাশির উপর থাকছে। তো বুধ কি? বুধ হচ্ছে যুবরাজ, বুধ হচ্ছে শুভ গ্রহ। কিন্তু বুধ শুভ গ্রহ তখনই যখন শুভ অবস্থায় থাকবে। এবার বুধ যদি কোনো পাপী গ্রহের সাথে অবস্থান করে, তো বুধকে তো সে প্রভাবিত করে দেবে, তখন তো বুধ আর শুভ থাকছে না, কিন্তু গুরুর দৃষ্টি পাচ্ছে এই সময়কালে। তো শিক্ষার জায়গাটা এখানে তো যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা। এবং এই যে রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল চলে এসছে। আজকে তো নক্ষত্র নিয়ে আলোচনা নয়, এর পরে নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। কারণ 5টি গ্রহের যদি নক্ষত্র নিয়ে বলি তাহলে হয়ে গেছে।
এরপরে যখন মঙ্গল শতবিশাতে ঢুকবে তখন রাহুর নক্ষত্রে কীরকম প্রভাব দিয়ে সেটা বিশেষভাবে তুলে ধরবো, কারণ শতবিশা নক্ষত্রে আলোচনাটা করা উচিত। রাহুর নক্ষত্রে মঙ্গলের অবস্থান সেই সময় বিশেষ, কিন্তু আজকে এতগুলো গ্রহের অবস্থান অসম্ভব। তো যাই হোক, এই শিক্ষা, তারপরে হচ্ছে গবেষণা, এগুলোর দিক থেকে বিশেষ উন্নতি, নতুন কিছু শেখার জায়গা এখানটাতে থাকছে এই পরিবর্তনে। এটাও বলতে পারি যে পরিবর্তনে নতুন কিছু শেখার জিনিস থাকছে। যারা সফটওয়্যার জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এগুলো যথেষ্ট ভালো, নতুন নতুন কিছু শেখার। এবং রাজার সাথে মন্ত্রী অবস্থান করছে রাহু, তার সাথে রাশির উপর আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি যাচ্ছে 1 তারিখ পর্যন্ত, কারণ শুক্র তো 1 তারিখ বন্ধ থাকবে, তারপর আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন তো শনির সাথে যে অবস্থান করবে, তো শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করে মহাভাগ্যবান যোগ, গুরু দ্বারা দৃষ্ট 1 তারিখ পর্যন্ত, তারপর রাশির অধিপতির সাথে জুতি, পঞ্চম ঘরের অধিপতি বুধ 11 তারিখ পর্যন্ত রাশির উপর অবস্থান, মহাভাগ্যবান যোগ। তো এরও তো একটা ভালো প্রভাব থাকবে, মঙ্গল আসছে এটা ঠিক। তো যার জন্য বললাম যে গবেষণা, শিক্ষা, এগুলো দিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। যে কোনো পরীক্ষামূলক, যে কোনো কম্পিটিশন, কোনো উচ্চশিক্ষা যেখানেতে কেউ ট্রেনিং বা কেউ মানে প্রস্তুতি নিচ্ছেন, সেখানেতে ভালো কিছু মানে লাভ করা, যে ভালো গুরুর সান্নিধ্য, ভালো কারোর কাছ থেকে জ্ঞান লাভ করা, এগুলো জিনিস বুঝাচ্ছে। যে কোনো প্রশিক্ষণের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো প্রশিক্ষণ, সেটা শিক্ষা থেকে আরম্ভ করে সবই, যে কোনো প্রশিক্ষণ, সেখানটাতে একটা ভালো সফলতা পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। তারপরে কি, যে নেটওয়ার্ক যাদের মানে অনলাইন ব্যবসা ট্যাবসা এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এ সময় ভালো, সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন, সপ্তম ঘরে তো কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, বিজয়ের মানে পরবর্তী উল্লাস আর কি, এক কথায়। তো সপ্তম ঘরে এতগুলো গ্রহের প্রভাব থাকছে, দাম্পত্য জীবন এবং যাদের পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, রোজগারের ব্যবসা বাণিজ্য, ইনকামের সাথে যাদের যুক্ত রয়েছেন, তাদের জন্য অবস্থান ভালো। কিন্তু পার্টনারশিপ কিংবা বিবাহিত জীবন, দাম্পত্য জীবনের জন্য অতটা ভালো নয় এই অবস্থানগুলো। একটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ যদি নিজেদের মধ্যে বোঝাপড়ি না থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তবে যারা প্রযুক্তি বিজ্ঞান, তারপরে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নতুন নতুন মানে চিন্তাভাবনা উঠে আসবে, নিজের কর্মকে কীভাবে নতুন থেকে নতুন করা যায় সেইগুলো জায়গা উঠে আসবে, বিভিন্ন রকম লক্ষ্য চলে আসবে এবং স্বপ্নও দেখবে কিন্তু সেই রকম, এবং সেটাকে পূরণ করার জন্য মানে এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে কীভাবে সেই কর্মটা করব। কারণ মঙ্গল রাশির উপর চলে আসা আর তারপরে যে অঙ্গারক যোগ, এটা তো কঠিন একটা বিস্ফোরক যোগ তৈরি হয়ে গেল। আগেই মানে কি হবে, যে মানে রাহু যে অ্যাম্বিশনটা দেখাবে, যে স্বপ্নটা দেখাবে, সেটা বিস্ফোরক হয়ে যাবে, পাওয়ার প্রচণ্ড চেষ্টা করবে, যে আমার এখনই চাই, এখনই লাগবে, এরকম কিন্তু কুম্ভ রাশির মধ্যে সেই ইন্টেনশনটা আসবে। কিন্তু পরিকল্পনা মাফিক যদি করা যায়, ধৈর্য ধরে যদি করা যায়, একাগ্রতা নিয়ে করা যায়, তাহলে কিন্তু যথেষ্ট সফলও হবে। কারণ গুরুর দৃষ্টি, গুরুর প্রভাব কিন্তু এখানটাতে যথেষ্ট পেয়ে যাচ্ছে। নতুন নতুন চিন্তা প্রকল্প মানে সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক দিক ধীরে ধীরে স্থায়ী সম্পত্তিতে পরিণত হবে, মানে অর্থনৈতিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে এই কুম্ভ রাশির। কারণ রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজেরই নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে। তো উত্তরা ভাদ্রপদ মানে তো অনেক কিছু বলেছিলাম এর আগের ভিডিওতে, যে পাই টু পাই হিসাব করবে। চারানা পয়সা যদি খরচা করে, তো সেটাও হিসাবের মধ্যে লিখে রাখবে যে আমি অমুক দিনে 1 টাকা খরচা করেছিলাম। তো যারা হিসাবের মধ্যে থাকে তারা কিন্তু হিসাব করেই চলে, হিসাব করে চলবে শনি এখানটাতে। মানে সেই রাশির অধিপতি তো হিসাব করে চলবে। রাশির অধিপতি যদি হিসাব করে চলে, তাহলে তো অবশ্যই লাভ হবে, প্রফিট হবে সব দিক থেকে। যেরকম খরচের দিকে লাগাম টানতে পারবে, কারণ খরচের ব্যয়ের ঘরের অধিপতিও তো আবার এই শনি অবস্থান করছে দ্বিতীয় ঘরে। কর্মের ঘরের অধিপতি মঙ্গল কর্ম করাবে, ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে, কারণ ভাগ্যের ঘরের অধিপতিও তো আবার রাশির অধিপতির সাথে যে জুতি তৈরি করবে। পঞ্চম ঘরের অধিপতিও তো রাশির উপর অবস্থান করছে। রোজগারের ইনকামের জায়গা যেটা সপ্তম ঘর, তার অধিপতিও তো সূর্য যে অবস্থান করছে। তো সমস্ত কিছুই থাকছে, কিন্তু বুঝতে হবে, চলতে হবে ঠিক মতন করে, লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, যে নিজের লক্ষ্য সেই জিনিসটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এই সময়কালে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, কিন্তু আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। দীর্ঘমেয়াদী যারা ইনভেস্ট করবেন তাদের জন্যও যথেষ্ট ভালো সুবিধা নিয়ে আসবে, ভালো সুবিধা থাকবে। বৃহস্পতির এই অবস্থান মানে সন্তানের দিক থেকেও একটা যে প্রভাব, সেই প্রভাবটাকে দূরে কাটাবে এবং সেখানটাতেও যথেষ্ট ভালো অবস্থান থাকছে। তবে অনেক দিক থেকে আবার খারাপও থাকছে, সেগুলো মেনটেন করে চলতে হবে। যখনই কর্মের ঘরের অধিপতির এই মঙ্গলের অবস্থান হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে মেষ রাশি, সেই মেষ রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি, হচ্ছে মঙ্গলের তৃতীয় ঘর থেকে ডকুমেন্টেন্সি কাগজপত্র, আর কর্মের ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে, চতুর্থ দৃষ্টি যে পড়ছে ভূমি সংক্রান্ত ব্যাপারে। তো ভূমি সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ এই সময়কালে বিবাদিত সম্পত্তি
বা যারা জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বিশেষভাবে সাবধান করছি। এবং যাদের ক্ষেত্রে যাদের জন্মছকে এরকম জুতি রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান, যে কোনো রকম বিবাদিত সম্পত্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে, না তো কিন্তু অনেক রকম আইনি জটলা, আইনি সমস্যার মানে ক্ষেত্রে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এই সমস্ত ব্যাপারে কোনো রকমভাবে ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত বা কারো মুখের কথাতে বা আবেগজনিত সিদ্ধান্ত এই সময়কালে নেওয়া যাবে না, এবং তার সাথে কারোর দায়িত্ব কিন্তু নেওয়া যাবে না। সূর্য আর মঙ্গলের প্রভাবে এখানটাতে যথেষ্ট আবার ওই যে বললাম আগে, ইগো, রাগ, এগুলো ক্রোধ, জেদ, এগুলো কিন্তু দেখার মতন হবে। একটুতে রেগে যাবে, একটুতে গরম হয়ে যাবে, কেন আমি বসবো ওর পাশে, ও তো আমার যোগ্য না, আমি মানে এরকম জিনিসটা যে সম্মানের খিদা যেরকম বাড়বে সেরকম কিন্তু মানে অসম্মানিত হওয়ারও ভয় থাকবে, কারণ রাহু রয়েছে এখানটাতে। তো সম্মানের খিদাটা যে আমাকে সম্মান দিতে হবে, আমার অধিকারটাকে রক্ষা করতে হবে, আমি কেন বসবো ওর পাশে, ও তো আমার যোগ্যই না, আমি কেন বসবো ওর পাশে, এই জিনিসটা বুঝাচ্ছে এই অবস্থানে। একটু ইগো ভাব আসবে, তো এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান। একটুতে মাথা গরম করে ফেলবে, তর্ক বিতর্ক এগুলোর মধ্যেও জড়িয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। মনে হবে যে কিছুই না, কিন্তু অনেক কিছু হয়ে যাবে। বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব কিন্তু মিলন হচ্ছে এই জায়গাটাতে। যারা কাজকর্ম করছেন ব্যাটারি জনিত কাজের সাথে তারা বিশেষভাবে সাবধান। জায়গা জমি বললাম, ব্যাটারি কাজ বললাম, ইলেকট্রিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সাবধান। দ্রুত মানে লাভ, ফটকা ব্যবসা এগুলো কিন্তু নিয়ে আসবে। ইন্টেনশনটাও দিবে খারাপ, যে বেআইনি পথে কাজকর্ম করো বেশি লাভ হবে, এগুলোর দিকে গেলে আবার অসুবিধায় পড়তে হবে। এবং ট্যাক্সজনিত কাজ, ইনকাম ট্যাক্সের কাজ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ভালো, কিন্তু যারা ফাঁকি দিবে তাদের জন্য কিন্তু ভালো না, অসুবিধাতে পড়তে হবে। তবে এই জায়গাটা বিশেষভাবে মেনটেন করতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল দিতে হবে। যারা রক্তচাপ, মাথা ব্যথা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, অস্থিজনিত সমস্যা কি নাই, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, বা যাদের রয়েছে তারাও কিন্তু নিজেদের ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই রাখবেন। এবং রাহুর প্রভাবে এখানে তো আরও একটি জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে মানে ভুলভাল লোকও কিন্তু জীবনে আসবে। তো যে কোনো কার সাথে আমি সম্পর্ক করে নিলাম, যোগাযোগ করে নিলাম, হ্যাঁ ভাই আমি আসছি, তুমি রাস্তাতে দাঁড়িয়ে থাকো, আমি চলে যাবো অমুক টাইমে, সাবধান। বিশ্বাস কিন্তু করা যাবে না, কারোর দায়িত্ব নেওয়া যাবে না। ধার দেনা, টাকা পয়সা যদি ধার দেনা দিতে হয় তাহলে বিশেষভাবে সাবধান করছি এই সময়কালে, বিশেষভাবে সাবধান। এবং এখানটাতে শুক্র 1 তারিখ পর্যন্ত থাকছে, তো 1 তারিখ পর্যন্ত শুক্র থাকছে, দাম্পত্য জীবনে প্রভাবিত করবে কিন্তু এই সময়কালে। সেটাও বলছি যে মানে ইন্টারনাল অ্যাফেয়ার এগুলো দিক থেকে কিন্তু সাবধান এই কুম্ভ রাশি, মনের মধ্যে এটাও কিন্তু বললাম, এদিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান। তাহলে সাবধান, আর যেদিক থেকে লাভ আসবে দুটো দিকই কিন্তু তুলে ধরলাম। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, এগুলো কিন্তু রাম সীতার মন্ত্র অনুসারে অবশ্যই পাঠ করবেন, যেটা প্রত্যেক দিন বলে আসি আমি। সাড়ে সাথী চলছে, এগুলো করতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, জীবনসাথীর সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, বিপরীত লিঙ্গকে বিশেষভাবে সম্মান দিতে হবে, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এবং তার সাথে বলবো যে নিজের কার্যসিদ্ধির জন্য কাউকে বিপদে ফেলবেন না, কারোর সাথে বেইমানি, প্রতারণা এগুলো কিন্তু কোনোভাবেই করবেন না। যদি কারোর ভালো কাজ করতে পারেন তো ভালো করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ শনি কিন্তু আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। নিজের ভালোর জন্য, নিজের সুবিধার জন্য কাউকে অসুবিধাতে ফেলা, এগুলো করা মানে এই সময়কালে বিশেষভাবে খারাপই দিকটা উঠে আসবে, কারণ রাহু থাকছে তো এগুলো মাইন্ডে নিয়ে আসবে মাইন্ডে। আমি সত্যিই বলছি, এগুলো আসবে মনের মধ্যে যে মানে এরকম। আর তার মধ্যে কি ভুলভাল ডিসিশন, এগুলো কিন্তু নেওয়া যাবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে। তো যাই হোক, এই সময়কালে উপাচার বলতে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতা শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখবেন, পিতামাতার ব্লেসিং নিয়ে কাজ করবেন। তারপরে মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন বজরংবলীকে অবশ্যই গ্লুকাগন দিয়ে মিঠা পাতা পান, গোটা সুপরি অবশ্যই দিবেন, দেখবেন কার্যসিদ্ধি হবে। এবং প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবেন। তলা হওয়া খানা যেরকম কচুরি, সিঙ্গারা এই সমস্ত খাওয়াবেন বিভিন্ন নিচু শ্রেণীর লোকদের, যারা আপনাদের আন্ডারে কাজকর্ম করছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, প্রয়োজনে তাদের কিছু সাহায্য করবেন, দেখবেন ভালো প্রভাব পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।